Hello friends, welcome back to my channel Life's Wishlist Beyond Limitations. গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সকাল সকাল আমরা ভুবনেশ্বরের নানান জায়গায় ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম। মোটামুটি বেলা 12:30 নাগাদ আমরা নন্দনকাননের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু সেখানে ঢোকার জন্য গাড়ির লাইন 1.5-2 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কোনো মতে টিকিট কেটে নন্দনকাননে প্রবেশ করলাম। ব্লান্ডারটা করেছিলাম রোপওয়ের টিকিট কেটে। কেন সেটা পরে বলছি। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ, তো ভাবলাম ব্যাটারি চালিত গাড়িতে করে গেলে একটু তাড়াতাড়ি ঘুরে নেওয়া যাবে। ওমা, কোথায় কি সেখানেও যে এরকম লাইন দিতে হবে জানা ছিল না। একসাথেই ব্যাটারি চালিত গাড়ি এবং জঙ্গল সাফারির টিকিটটা কেটে নিয়েছিলাম। সেখানে করেছিলাম আরও একটা ব্লান্ডার। কেন সেটাও পরে বলছি। ফাইনালি আজকে লাইনে কতক্ষণ দাঁড়ালাম? অন্তত 40-45 মিনিট লাইনে দাঁড়ানোর পর এই ব্যাটারি কারে ওঠার চান্স পেলাম। এটাতে এক জায়গায় নামাবে, সেখান থেকে আরেকটা গাড়িতে তুলবে, তারপরে দেখা যাক কী করবে বুঝতে পারছি। বুঝলেন তো বিষয়টা? আগে যেরকম একবার গাড়িতে তুলেই নানা জায়গায় ঘুরিয়ে আনা হতো, এখন আর সেই সিস্টেম নেই। ওরা বিভিন্ন স্টপেজ করে দিয়েছে। কিছুটা করে গাড়ি যায়, সেখানে সবাইকে নামায়, সেখানের কয়েকটা খাঁচা দর্শকরা দেখে নেয়, তারপরে আবার লাইন দিয়ে উঠতে হয় পরের গাড়িতে। সেভাবে আবার পরের গাড়িতে কিছুটা গিয়ে সেখানে নেমে আশপাশটা ঘুরে আবার পরের গাড়িতে। এভাবে যতবার আপনি নামবেন ততবার পরের গাড়িতে ওঠার জন্য লাইন দিতে হবে।
নন্দনকাননের নবতম সংযোজন টয় ট্রেন এবং রোপওয়ে। ভাগ্যিস টয় ট্রেনের টিকিটটা আমরা কেটে ফেলিনি, ওখানেও বিশাল লম্বা লাইন ছিল। আমরা সোজা গেলাম রোপওয়ের ওখানে। রোপওয়েতে লাইনটা আরও বেশি, এত লোক, মানে বাচ্চা বুড়ো সবাই রোপওয়েতে চড়তে চায়, কারণ এটা আগে কখনো তারা নন্দনকাননে এসে চড়েনি, সবাই এক্সপিরিয়েন্স করতে চাইছে। আলটিমেটলি সেখানে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল রোপওয়েতে উঠতে। এখানে আবার একটা বিষয় আছে, রোপওয়েতে করে আপনারা যে অপোজিট প্রান্তে যাবেন সেখানে রয়েছে বোটানিক্যাল গার্ডেন। সেখানে যদি আপনারা নামতে চান তার জন্য অন্য ধরনের টিকিট কাটতে হবে, এবং বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের জন্য আবার আলাদা এন্ট্রি টিকিট কাটতে হবে। আমাদের ভাগ্যিস সেটা কাটা ছিল না, তার কারণ তখন আমাদের হাতে আর অতটা সময়ও নেই। অলরেডি দিনের আলো অনেকটাই কমে আসছে, আর জঙ্গল সাফারিতে আমরা আদৌ আর কি দেখতে পাবো বুঝে উঠতে পারছিলাম না। তবে হ্যাঁ, রোপওয়ের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। নিচে বোটিংও করা হয়েছে, এখন দেখলাম, মানে বোটিংয়েরও জায়গা রয়েছে। সব কিছু চড়তে গেলে আপনাদের গোটা একটা দিন নন্দনকাননের জন্যই রাখতে হবে। যাই হোক, মোটামুটি ওই দূরে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওই সাইডটাতেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন। তবে আমরা ওইখান পর্যন্ত জাস্ট গিয়ে আবার রোপওয়ের মধ্যে বসে বসেই আমরা সেখান থেকে ব্যাক করে চলে এসেছিলাম। সব মিলিয়ে রোপওয়ের এক্সপিরিয়েন্সটা, মানে যতটা সময় আপনারা রোপওয়েটা চড়বে সেটা ম্যাক্সিমাম 15 মিনিটসের মতো, আর তার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল 1 ঘন্টারও বেশি সময়। অনেকটা সময় চলে গিয়েছিল ওখানে। তো এই যে জঙ্গলটা নিচে দেখতে পাচ্ছেন ওই দিকটাতেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, আর তারপরেই রয়েছে এই জলাশয়টা। ইভেন এই জলাশয়ের মধ্যেও নাকি কিছুটা পোর্শন জুড়ে জলহস্তি আছে, যদিও অত উপর থেকে আমরা সেভাবে জলহস্তি দেখতে পাইনি। তো আর বোটিংয়ের জন্য তো আলাদা জায়গা করাই রয়েছে। তো এই সমস্তগুলো দেখতে দেখতে আবার যেখান থেকে উঠেছিলাম রোপওয়ের সেই স্টার্টিং পয়েন্টে চলে এলাম। এটা হচ্ছে নন্দনকাননের টয় ট্রেন। ভাগ্যিস এটার টিকিটটা কাটা ছিল না, মানে তখন আবার লাইন দিয়ে টয় ট্রেনে চড়তে গেলে আমাদের আলটিমেটলি জঙ্গল সাফারিটাই হয়তো আর করা হতো না। তবে সেখানেও আবার অন্য গল্প অপেক্ষা করে রয়েছে, সেটা তখনও আমরা জানি না। যাই হোক, এরপরে আমাদের আবার আরেকটা গাড়ি ধরতে হবে, তারপরে সেই গাড়ি ধরে আমরা গিয়ে পৌঁছবো জঙ্গল সাফারির ওখানে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সব ধরনের টিকিটই সব কিছুর কাছে পাওয়া যায়। ওই গেটের কাছ থেকেই কেটে রাখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা সেটা করে বিশাল ভুল করেছিলাম। আর জঙ্গল সাফারির ক্ষেত্রে 2 ধরনের গাড়ি রয়েছে, এসি এবং নন এসি। এসি গাড়ির সংখ্যা বেশি, নন এসি গাড়ির সংখ্যা কম। তাই আমার মনে হয় সাফারির ওখানে গিয়ে একটু দেখে নেবেন কোন দিকে লাইন কম আছে। আমাদের ক্ষেত্রে ভুলটা হয়েছিল, সবাই মিলে এসি গাড়ির টিকিট কেটে ফেলেছিল, যার ফলে নন এসি গাড়ির জন্য কোনো লাইনই ছিল না, আর এসি গাড়ির জন্য বিশাল লম্বা লাইন ছিল। তাই ওই জঙ্গল সাফারিতে চান্স পাওয়ার জন্য প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়াতে হলো, এবং একদম দিনের শেষ জঙ্গল সাফারির বাসটা আমরা ধরেছিলাম। এছাড়া এই এসি বাসগুলোর যে কাঁচগুলো রয়েছে সেগুলো এতটাই ধুলো ভরা যে সেই কাঁচের ফাঁক দিয়ে কোনো পশুকে দেখতে পেলেও
তার ছবি তোলা বা ভিডিও করা প্রায় নেক্সট টু ইম্পসিবল ব্যাপার। এর থেকে অ্যাটলিস্ট নন এসি বাস থাকলে পরে জানলার ফাঁক ফোকর দিয়ে সেগুলোর ছবি বা ভিডিও তোলা যেতে পারে। তাই আমার মনে হয়েছে এসি বাসের তুলনায় নন এসি বাসে করেই জঙ্গল সাফারিটা করা উচিত। হ্যাঁ, হয়তো একটু ধুলো লাগবে, কিন্তু মানে যেটা আসল আমাদের প্রয়োজন পশুদের কাছ থেকে দেখা, সেটার জন্য এসি বাসের তুলনায় নন এসি বাসটাই বেটার। মোট 4টে সাফারি জোন রয়েছে: টাইগার সাফারি, বিয়ার সাফারি, ডিয়ার সাফারি এবং লায়ন সাফারি। তো আমরা টাইগার সাফারিতে একটি বাঘ দেখেছিলাম, বিয়ার সাফারিতে দুটো ভাল্লুক দেখেছিলাম, ডিয়ার সাফারিতে প্রচুর হরিণ দেখেছিলাম, কিন্তু লায়ন সাফারির ক্ষেত্রে কোনো সিংহ আমরা এবারে দেখতে পাইনি। কি করো মাটিতে মুখ দিয়ে? जल गया था ना কালো হরিণ হ্যাঁ কালো হরিণ হ্যাঁ ওই তো এই তো এটাতে সিং আছে সাদা बारह सिंगा पे हो কালা वाला काला वाला काला वाला लंबा बाबा दिखा देखो 12 सिंग ना भाई देखो ना हाँ भाई ওটা সিংটা দেখ কি সুন্দর দেখ দাদা কোথায় দাদা জঙ্গল সাফারি শেষ করে বেরোতে বেরোতে প্রায় অন্ধকার হয়ে এসেছিল। তারপরে আবার সেই গাড়ি বদলে বদলে মোটামুটি নন্দনকাননের মেইন গেটে এসে যখন পৌঁছলাম তখন অন্ধকার পুরোটাই হয়ে গেছে। সারাদিনের পর জমিয়ে বিরিয়ানি আর চিকেন কষা খাওয়া হলো ডিনারে। বিরিয়ানির টেস্ট মোটামুটি ঠিকঠাক, তবে আমাদের এখানের মতন নিশ্চয়ই নয়। আর ওখানে যে ফুলের দোকানগুলো, উফ কি সুন্দর, এত ধরনের, এত রং বেরঙের ফুল ছিল যে মনে হচ্ছিল সব ধরনের ফুল একটু করে কিনে ফেলি। যাই হোক, আমাদের এরপরে নেক্সট কাজ যেটা ছিল সেটা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে পরের দিন কলকাতায় ফেরার টিকিট কাটা। ভুবনেশ্বরের বাস স্ট্যান্ডটা দারুণ সুন্দর দেখতে, হঠাৎ করে যে কেউ এয়ারপোর্টও ভেবে বসতে পারে। আর এখানে ঢোকার পর আমাদের ধর্মতলা বা বাবুঘাটের বাস স্ট্যান্ডের কথা চিন্তা করে মানে সত্যিই আমার খুবই দুঃখ লাগছিল। পরের দিনের জন্য অ্যাডভান্স টিকিট বুক করে নিয়ে বেরিয়ে এলাম। আর এই বাস স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে বেশ কয়েকটা হোটেল এবং লজ। পরদিন সকালে আমাদের ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে
বাস ধরে একেবারে কলকাতায় ফেরার কথা। তো ওখানেই একটা মিষ্টির দোকান পেলাম, একদম বাঙালিদের মতো মিষ্টি তৈরি করে। ব্রেকফাস্টের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। আর বাস স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে একটা ছোট্ট মন্দির, একবারে সেই মন্দিরটাও একটু দর্শন করে নিলাম। তারপর আবার বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের কলকাতার জন্য যে বাসের টিকিট কাটা ছিল সেই বাস ধরলাম। এত বড় বাস স্ট্যান্ড খুব কমই দেখেছি আমি। এই দিকটায় রয়েছে লোকাল বাসের জন্য বাস স্ট্যান্ড, থেকে একদম 44 নম্বর পর্যন্ত, 1 থেকে 44, এটা হচ্ছে দূরপাল্লার বাসগুলোর জন্য। একদম শেষ মাথায় 1 নম্বর থেকে শুরু করে পুরো গোল করে ঘুরে এটা 44 নম্বরে এসে এখানে শেষ হয়েছে। আর এই সাইডে হচ্ছে লোকাল বাসের জন্য বাস। এইটা ছিল আমাদের বাস, নীলমাধবের বাস, যেটাতে করে আমরা ভুবনেশ্বর থেকে কলকাতা বাবুঘাটে ফিরেছিলাম। এই হচ্ছে আমাদের বাস। এই হচ্ছে আমাদের সিট 8 আর 9। নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতেই বাস ছেড়েছিল, তবে এমন ব্যাপারটা কিন্তু নয় যে অ্যাডভান্স টিকিটই কেটে রাখতে হতো। আমি পরের দিন যেটা গিয়ে বুঝলাম যে অনেকেই সেই মুহূর্তেই আসছেন এবং বাসে উঠে যাচ্ছেন, অনেকে কাউন্টার থেকে টিকিট কেটে আসছেন, অনেকে আবার সরাসরি কন্ডাক্টরকে টাকা দিয়ে টিকিট কেটে নিচ্ছেন। আমরা অ্যাকচুয়ালি সেফ জায়গায় থাকতে চাইছিলাম যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেই কারণে আগের থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম। অবশেষে বাস ছাড়লো আমাদের। আর আমি যা দেখলাম সেটা হচ্ছে কলকাতা ভুবনেশ্বর মোটামুটি সারা দিনই কিন্তু বাস অ্যাভেলেবেল আছে, এসি, নন এসি, স্লিপার কোচ সব ধরনের বাসই আছে। কারণ যেহেতু অনেকটা ঘন্টার জার্নির ব্যাপার, তো অনেকেই স্লিপারটা প্রেফার করে থাকেন যাতে একটু শুয়ে ঘুরিয়ে পৌঁছতে পারেন আর কি গন্তব্যে। আর বিভিন্ন ট্রাভেলসের বাস রয়েছে, তার ভাড়াগুলোও আলাদা আলাদা। যে যার নিজের পছন্দ মতো বাস বা টিকিটটা যেটার যেমন ভাড়া, যার যেমন অ্যাফোর্ড করার ক্ষমতা, সেই অনুযায়ী বাসের টিকিট কেটে যে কোনো সময়ই দিনের মধ্যে কলকাতা ভুবনেশ্বর জার্নি করতে পারেন। এবং শুধু তাই নয়, মাঝখানেও নামতে পারেন। যেমন আমাদের এই বাস বালেশ্বরের উপর দিয়েই আসবে, তাই মাঝখানেও বেশ কয়েকটা হল্ট কিন্তু এই বাসে দেওয়া হয়েছিল। এছাড়া নাইট সার্ভিসের ননস্টপ যে বাসগুলো রয়েছে সেই সার্ভিসও রয়েছে, তবে ডে সার্ভিসের বাসগুলো সাধারণত একটু হল্ট করে করে আসে। নাইট সার্ভিসের বাসগুলোর ক্ষেত্রে হল্ট কম থাকে, তাই সেগুলোতে ট্রাভেলটা অনেক বেশি কমফোর্টেবল হয়। বাস চলতে চলতেই যে মিষ্টি নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে ব্রেকফাস্ট সারা হলো। ও হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম, যে গেস্ট হাউসে ছিলাম, সেটা জায়গাটার নাম অ্যাকচুয়ালি বারামুন্ডা। যাই হোক, চলতে চলতে মোটামুটি বেলা 12টা 12:30 নাগাদ একটা হোটেলের সামনে আমাদের বাস দাঁড়ালো এবং সেখানে আমরা লাঞ্চটা সেরে নিলাম।
বেশ সুন্দর বাঙালি থালি পাওয়া যাচ্ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জায়গাটা। বিকালের মধ্যেই কোলাঘাট পৌঁছে গিয়েছিলাম, ভাবলাম বেশ তাড়াতাড়ি কলকাতায় ঢুকে যেতে পারবো, কিন্তু ওই যে তারপর শুরু হলো ট্রাফিক। আমাদের এই হাইওয়ের যে মেইনলি প্রবলেমটা থাকে বিশেষ করে বিকালের পর থেকেই শুরু হয়ে যায়। তো আলটিমেটলি কোলাঘাট ছাড়ার পরে অনেকটা সময় লেগে গেল কলকাতা ঢুকতে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার এবারের ক্রিসমাস ভ্যাকেশনের ছোট্ট ঘুরতে যাওয়া, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অনেকটা দেরি হয়ে গেল কারণ মাঝখানে আরও প্রচুর কিছু ঘটে গেছে। ফিরে আসবো আবার, সেই এপিসোডটা নিয়েও আসবো। এই মুহূর্তে রয়েছি ভেলোরে, আর ভেলোরে এখানে ট্রিটমেন্ট করাতেই আলটিমেটলি এই ভিডিওগুলো এডিটিং করা শেষ করলাম। তো এরপর নেক্সট সিরিজ আসছে ভেলোর নিয়ে। ট্রিটমেন্টের সাথে সাথে ভেলোরে কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম না দেখলাম, সেগুলোও থাকবে পরবর্তী সিরিজে। তাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল লাইফস উইশ লিস্ট বিয়ন্ড লিমিটেশনস। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।